নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা পোস্ট দেখেছেন আপনারা। পোস্ট দেখে সকলেই জানতে আগ্রহী যে কবে শেখ হাসিনা ভিডিও বিবৃতি দেবেন। সেই খবরে যাওয়ার আগে আমি একটা পুরনো খবরে ফিরি। 14 ডিসেম্বর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করতে গেছিলাম। ফিরে এসে আমি ওদিনকে সকালবেলা আমাদের পিকনিক ছিল, সকালবেলা ভিডিওটি করে আমি সন্ধ্যেবেলা পোস্ট করেছিলাম। সেখানে আমি যা যা বলেছিলাম, এখন যুক্তরাজ্য থেকে ব্রিটেন থেকে যে নেতারা গিয়েছিলেন তারা দেখা করে এসে যা যা বলেছেন আমার 14 ডিসেম্বরের ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নিন। যে একটা বিরাট বাংলোতে উনি রাজকীয় হালে আছেন, তার দেখাশোনার জন্য 28 জন সহকারী রয়েছে এবং তিনি একটি রাজকীয় সোফায় বসেছিলেন। তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন, তিনি চঞ্চল ছিলেন এবং তার শারীরিক কোন রকম রোগ ব্যাধি আমার চোখে পড়েনি। আমি যা যা বলেছিলাম আর এনারা যা যা বলছেন আপনাদের কাগজেও সব বেরিয়েছে। এবার মিলিয়ে দেখুন, 14 তারিখে যে আমি ভিডিও করেছিলাম তার কমেন্টে যা যা এসছিল কমেন্টগুলো, সেগুলো দয়া করে আপনারা পড়ে দেখবেন। আর এখন যে ঘটনা ঘটছে, তাহলে সেদিন যারা কমেন্ট করেছিলেন আজকে তারা কি উত্তর দেবেন, আমি সেটাই ভাবছি। তো আমি বলি অনেক আগে, ঘটনা পরবর্তীকালে দেখা যায় যে ঘটনাটা সত্যি। ওই জন্য আমি বলি যে তাৎক্ষণিকভাবে কিছু হচ্ছে না বলে সবাই আমাকে গুজববাজ বলে ট্যাগ মেরে দেন, কিন্তু আমি আজকে বলছি কালকেই হবে এমন কোনো ঘটনা কিন্তু হয় না, দেরি হয়। আন্তর্জাতিক পলিটিক্সে রোজ একটা কিছু না বদল হচ্ছে, দেরি হয়। তো আমি জানতাম কেউ না কেউ তো যাবেন, কেউ না কেউ তো সত্যটা প্রকাশ হবে। সত্য দেখুন কখনো চাপা থাকে না, ও বেরিয়ে আসবেই। আমি যদি মিথ্যে বলি সেটাও যেমন বেরিয়ে আসবে, সত্য বললে সেটাও বেরিয়ে আসবে। তা আমার যে ওই যে সত্য কথন ছিল, সেটা কতটা সত্য ছিল এবার আপনারা কাগজে যা বেরোচ্ছে, যা মিডিয়ায় বেরোচ্ছে, যা নিয়ে আলোচনা হচ্ছে, এখন তপ্ত বাংলাদেশ, প্রতিটা অক্ষর 14 ডিসেম্বরের ভিডিওটা দেখে নিয়ে একটু পেছনে যেতে হবে আপনাদের, দেখে নেবেন বলুন। এবার আসি শেখ হাসিনার বক্তব্যে। দেখুন, আমাদের এখানে 28 জানুয়ারি আমাদের এখানে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে। আজকে বাজেট পেশ হচ্ছে সংসদে, প্রাক বাজেট আলোচনা একটা হয়, সেটা 28 তারিখ থেকে শুরু হয়েছিল। কিন্তু কখন থেকে শুরু হয়? 11টা থেকে। সেদিনকে ডাকা হয়েছিল 8টার সময়। আমরা পরে যা জেনেছি, আজকে যা জানতে পেরেছি, আজকে না গতকালই বলা যায় জানতে পেরেছি, ঘড়ির কাঁটা ধরলে। তো ওই 8টার সময় ডাকা হয়েছিল এই কারণে, সেখানে যেন কোনো মিডিয়া না থাকে। ওই সর্বভারতীয় যে বৈঠকটা হয়, এটা প্রাক বাজেট বৈঠকের আগে, তারপর টি ব্রেক হয়ে যায়, তারপরে প্রাক বাজেট বক্তৃতা নিয়ে আলোচনা হয়। সেখানে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ আসে এবং সবার মতামত চাওয়া হয় মৌখিকভাবে। থাকার ব্যাপারেও তারা কোনো অমত করেনি, দেশে ফেরানোর ব্যাপারেও তারা অমত করেনি। তারা বলেছেন যে যত দ্রুত পারা যায় তাকে দেশে ফেরানো হোক এবং সুরক্ষিত অবস্থায় তার সুরক্ষার গ্যারান্টি দিয়ে ফেরত ফেরানো হোক। এটা আগেই আলোচনা হয়েছিল।
এবার সেদিনকে আলোচনা যেটা হয়েছে কবে নাগাদ ফেরানো যায় এবং ফেরানোর ব্যাপারে সবার এখনো পর্যন্ত সেই মতটা আছে কিনা। তো সবাই সেই একই মত পোষণ করেছে, সব দল। তো সেই খবরটা আমি অনেক লেটে পেয়েছি গতকালকে। মানে এরকম একটা বৈঠক হয়েছে আজ 28 তারিখে। 28 তারিখ ছিল শনিবার দিন। তো এখন একটা ঠিক হয়েছে যে তিনি একটা ভিডিও বার্তা নয়, ভিডিও কনফারেন্স উনি করবেন দেশীয় এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে। প্রথমে অডিও করেছিলেন, এবার ভিডিওর মাধ্যমে করবেন, যেটা আমি আগে বলেছিলাম যে প্রথমে অডিও করবেন, তারপরে ভিডিও করবেন, তারপরেতে আবার ভবিষ্যতে হয়তো সশরীরে করতে পারেন। তো ভিডিও কনফারেন্সটা হবে। ভিডিও কনফারেন্সটা যখন হবে তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, সেই সুরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু ঠিক করা হচ্ছে এবং যেদিনকে হবে সেদিনকে দিল্লিতে নো ফ্লাই জোন করে দেওয়া হবে। এমনিতেই ওখানে নো ফ্লাই জোন তো এরিয়া রয়েছে, কিন্তু আরো কড়া নিরাপত্তা হবে। যেমন নিরাপত্তা ঘেরা বেষ্টনী আমি বলেছিলাম, শেখ হাসিনা 3 স্তরীয় নিরাপত্তা ঘেরা বেষ্টনীর মধ্যে রয়েছেন, ওরকম আরো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। তৈরি করার পর একটা ডেট ঠিক করে সেখানে ওনাকে টাইম বলে দেওয়া হবে, এই সময়তে উনি ভাষণ দেবেন, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হবে এবং একটা বিশাল একটা কনফারেন্স হলে, যেখানে আগের বারে যেখানে ধরেনি তার থেকে বড় জায়গায় এখানে ব্যবস্থা করা হবে। সেখানে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করবেন এবং প্রশ্নোত্তর পর্ব উনি জবাব দেবেন। সম্ভবত সেখানেই উনি ঘোষণা করবেন কবে তিনি দেশে ফিরতে চান। এবং ভারত সরকার মোটামুটি একটা রেডি করে রেখে দিয়েছে, একটা প্ল্যান একটা রেডি করা আছে। সেগুলো তো আর ডিটেলস আমি বলতে পারবো না, বলার জায়গায় আমি নেই, কারণ আমি সব জানি না, আর আমাকে জানিয়েও কিছু হবে না। যখন হবে তখন জানতে পারবো। তো এই অবস্থায় এখন রয়েছে। এর বিশেষ দায়িত্ব পড়েছে অজিত দোভালের উপরে, যে তাকে দেশে ফিরানো, কি কলকাঠি নাড়তে হবে, কিভাবে ফিরবেন, তার আগে ইউনূসের কি হবে। তার আগে ইউনূসের, আমার মনে হয় ইউনূসের দফা রফা তার আগে হয়ে যাবে। এই 12 তারিখের আশেপাশে ইউনূসের দফা রফা হয়তো হয়ে যাবে। আমি ওই জন্য গতকালকে খুব শুভেচ্ছা ইউনূসকে জানিয়ে রেখে দিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকুন, মানে এই পৃথিবীতে থাকুন আর ওই পৃথিবীতে থাকুন, যেখানেই থাকুন আপনি সুস্থ থাকবেন, সুস্থ শরীরে হোক, সুস্থ আত্মায় হোক, আপনি থাকবেন। এখন আপনার দেশে ভোট নিয়ে তো এখন খুব আলোচনা হচ্ছে। আমি তো বরাবরই বলি ভোট মশাই হবে না, 12 তারিখের ভোট হবে না। আমি এখনো বলে যাচ্ছি, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি আপনাদের এখনো বলছি 12 তারিখে ভোট হবে না। আর যদি 2 নম্বরই করে ভোট করতে চায়, তাহলে কাল যেটা বলেছি সেটা হচ্ছে নিজের কবর নিজে খুঁড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে কোন দেশ তাকে তুলবে সেটা আমি বলতে পারবো না। আমেরিকাও তুলতে পারে, ভারত তুলতে পারে, তুলে নিয়ে চলে আসবে। এবার ভোট করেছে তো, আন্তর্জাতিক সমস্ত এগুলো ভেঙে, উপদেশ ভেঙে বলুন, আদেশ ভেঙে বলুন, যাই বলুন না কেন, নিজের খেয়াল খুশি মতো একটা দেশকে উনি চালাচ্ছেন আর একটা সিরিয়া করার জন্য, তার উপযুক্ত তাকে দণ্ড পেতে হবে। তো যাই হোক, শেখ হাসিনা সেদিনকে দেশে ফেরার কথা এবং ডেট হয়তো ঘোষণা করতে পারেন। কারণ তিনি কি বলবেন তা তো আমি জানি না, তার সঙ্গে আমার আর যোগাযোগ হয় না। ওই একবারই দেখা হয়েছিল, একবারই কথা হয়েছিল, ব্যাস।
ওখানেই শুরু, ওখানেই শেষ। আমি কখনোই দাবি করি না যে আমার সঙ্গে কথাবার্তা হয়, আমি কোনোদিন দাবি করি না। তো তখন আপনারা জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন, 12 তারিখের আগে হয়তো ইউনূসের এসপার ওসপার হবে, আর শেখ হাসিনার কে আপনারা সশরীরে দেখতে পাবেন। এই যে এত কাণ্ড, এত সব খবর টবর উঠে বেড়ায় না, এআই দিয়ে হয়, অমুক দিয়ে হয়, সেদিন বুঝতে পারবেন এআই দিয়ে হয় না খোদ শেখ হাসিনা বসে থেকে কথা বলবেন এবং প্রশ্নোত্তর জবাব, প্রশ্নের জবাব, প্রশ্ন করা, এই সমস্ত ব্যাপারটা শেখ হাসিনা প্রথা মাফিক যেরকম হয় সেরকম ভাবে উনি করবেন। ডেটটা আমি বলতে পারবো না, ডেটটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অবশেষে ভারত সব ধরনের প্রস্তুতি নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়ে দিল বাংলাদেশকে। একথা কেন বললাম? বলার কারণ হলো, আগে মূল কথাটা বলে নিই, তারপর পরে বিস্তারিত বলছি। যে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পঞ্চম ওয়ার্ল্ডের উনি একজন আর কি, উনি শিলিগুড়িতে গিয়ে অমিত শাহ বলেন, এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সদা সর্বদা প্রস্তুত রয়েছে। এ এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। অর্থাৎ আপনারা জানেন, এই শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, প্রথম দিকে উনি হয়তো বা মোটিভেটেড হয়েছেন বা কারোর দ্বারা প্ররোচিত হয়েছিলেন বা কেউ ওনাকে বুঝিয়েছিল, উনি বেশ কিছু কথাবার্তা বলেছিলেন। আর বাংলাদেশের কিছু নেতা জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের উদয় হয়েছে, তারা এটা নিয়ে একের পর এক অস্থিরতা, শিলিগুড়ি করিডোর, তারপরে 7 সিস্টার্স, এসব নিয়ে অস্থিরতা সৃষ্টির একটা পায়তারা করতেছিল। এবং হাসনাত আবদুল্লাহ তিনি প্রকাশ্যে ভারতকে একাধিক হুমকিপূর্ণ কথা বলেছিলেন, যদিও পরবর্তীতে আর কোনো আওয়াজ বা কজ এগুলো তার মুখ থেকে শোনা যায়নি। এবং আপনারা জানেন, বাংলাদেশে এখন একটা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনের প্রাথমিক পর্যায়ে প্রচারণার দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যদিও ইসি থেকে গতকালকে, মানে নির্বাচন কমিশন থেকে গতকালকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যদি কেউ এই ধরনের মানে প্রচারণার কাজ করে থাকে তাহলে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তার আগেই আপনার বর্তমান সময়ে তথ্য উপদেষ্টা বন উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি চীনের রাষ্ট্রদূতকে নিয়ে রংপুর অঞ্চলে হ্যাঁ ভোটের প্রচারণা করতে চান। সেই প্রচারণায় তিনি সঙ্গে নিয়েছিলেন চীনের রাষ্ট্রদূতকে। এটা ভারত খুব বেশি পজিটিভলি নেয়নি। এবং আপনারা জানেন, ভারত চিকেন নেক্স এবং শিলিগুড়ি করিডোর অঞ্চলের তাদের মুক্তিযোদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব বিমান ঘাঁটি ছিল, সেটা বিমান ঘাঁটিকে আবার সক্রিয় করেছে। তারা একাধিক বেস ক্যাম্প তৈরি করেছে। তারা আপনার সুকু S-400, তারপরে বিভিন্ন মিসাইল, মানে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। মানে তারা কোনো ধরনের কমতি এটা রাখি নাই, কারণ এটা তাদের একটা সেন্সিটিভ অঞ্চল। যদিও বাংলাদেশ লালমনিরহাটে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত
সেই বিমান ঘাঁটিটি আবার চালু করার প্রক্রিয়া শুরু করেছে। সেখানে একটা চীনের সহায়তা এবং পাকিস্তানের সহায়তা থাকতে পারে, এটা আমি কনফার্ম নয়। কিন্তু দেখেন, ভারত কিন্তু এতকাল কিচ্ছু বলে নাই। ভারত নীরবে নিভৃতে, মানে এরা বলে গিয়েছে, শুনে গিয়েছেন। না স্বরাষ্ট্রমন্ত্রী, না প্রধানমন্ত্রী, না পররাষ্ট্রমন্ত্রী, মানে কেউই কোনো কথা বলে নাই। তারা একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করে তারপরে মানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই অঞ্চলে যে একেবারে কড়া মেসেজ বা বার্তা দিয়ে দিলেন। এবং আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্ট এর মত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিজাইন, সেই ডিজাইনে যাকে বা যাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে চান তাদের সাথে ভারতের সখ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পসিবিলিটি একেবারে জিরো, মানে সম্ভাবনা একেবারে জিরো। তারা সেই বিষয়টি মাথায় রেখেই সময় উপযোগী সকল পদক্ষেপ নিয়েই মানে স্বরাষ্ট্রমন্ত্রী ডিরেক্টলি একটা কঠোর বার্তা দিয়ে দিলেন। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন দেখতে থাকুন, বুঝতে থাকুন, আমরাও দেখতে থাকি, বুঝতে থাকি ঘটনা কোন দিকে মোড় নেয়, কোন দিকে যায়। এবং আপনারা জানেন ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একেবারে তলানিতে যে পৌঁছেছে। যে কোনো ইস্যুতে উভয় দেশ কাউকে কোনো অংশে ছাড় দিচ্ছে না। যদিও ব্যবসা বাণিজ্য চলছে এবং বাংলাদেশ আমদানিমুখী ব্যবসা বাণিজ্য করেছে, রপ্তানিমুখী নয়। কারণ রপ্তানির যে সেক্টরগুলো বাংলাদেশে ছিল ভারতের সাথে, সেই সেক্টরগুলো ইতিমধ্যে মানে ধ্বংসের দ্বার প্রান্তে এবং খাদে বা কিনারায় যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পান শিল্প, তামাক শিল্প, তারপরে সুপারি শিল্প, চামড়া শিল্প মেবি, এগুলো এখন ধ্বংসের খাদে যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনি শুধু তাদের প্রোডাক্ট নিচ্ছেন, খাচ্ছেন, এই তাছাড়া মানে পণ্য রপ্তানি করে যে আয় করবেন সেই সুযোগ থেকে তারা বাংলাদেশকে মানে বঞ্চিত করে দিয়েছে। অর্থাৎ মানে ভারত মানে খেলে জ্ঞানের খেলা, বুদ্ধির খেলা। তারা হুমকি দামকি কম দেয়, আর যখন দেখে হচ্ছে না, মানে সহজ কথায় বুঝছে না, তখন একেবারেই অ্যাকশানে যান। যেমন অপারেশন সিঁদুরের মানে পাকিস্তানে দিয়েছিলেন, মানে পাকিস্তান সহ্য করতে না পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, মধ্যস্থতায় সেখান থেকে সে যাত্রা বেঁচে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।